তাহলে আজকে আমাদের ব্যাংকিং টার্মের সেকেন্ড পার্ট। প্রথম পার্টে আমরা অনেক কিছু পড়েছিলাম, ওইটা অলরেডি আমরা আপলোড করেছি। সেটা দেখে নিবেন, দেখেছেন কিনা জানি না সবাই। আর এটা হচ্ছে আজকে পার্ট টু, সাম ব্যাংকিং ইনফো পার্ট টু। পার্ট ওয়ান থেকে অনেক কিছুই দেখিয়েছিলাম। এছাড়াও আমরা ব্যাংকিং টার্মস এর আরো দুইটা পিডিএফ দিয়েছিলাম বা ভিডিও দেখাইছিলাম। সো শুরু করি, সাম ব্যাংকিং ইনফো পার্ট টু। এখন আমি সিনিয়র অফিসারই আছি। আচ্ছা, ব্যাংক চেক প্রথমে রিলেটেড আমি কিছু কোশ্চেন অ্যান্সার ধরি, যেটা আপনাদের সবার জানা উচিত। ব্যাংকে চাকরি করতে গেলে খুবই ইম্পর্টেন্ট একটা এরিয়া। হোয়াট ইজ চেক? চেক ইজ আ বিল অফ এক্সচেঞ্জ ড্রন অন এ স্পেসিফাইড ব্যাংকার অ্যান্ড পেয়েবল অন ডিমান্ড। এটা পরীক্ষায় আসবে না, কিন্তু আপনি জানতে হবে যে হোয়াট ইজ চেক। চেক হচ্ছে কি একটা এক্সচেঞ্জ আইটেম, যেটা মাধ্যমে আপনি এক্সচেঞ্জ করবেন। আগেরকার দিনে পাথর জমা দিয়ে টাকা নিত বা খাবার নিত, এখন চেক দিয়ে টাকা নেয়, ঠিক আছে। পেয়েবল অন ডিমান্ড আমরা লাস্টে ওভারভিউ করব। আন্ডার উইচ সেকশন অফ দ্য নেগোশিয়েবল ইনস্ট্রুমেন্ট অ্যাক্ট 1881, যেটা লাস্ট ক্লাসে আমরা পড়েছিলাম। চেক মাইন্ড খুব ইম্পর্টেন্ট একটা এমসিকিউ, এটা লাস্ট ক্লাসে আমরা দেখাইছিলাম। বলেন তো সেকশন কোনটা, কে বলতে পারে? চেক নেগোশিয়েবল ইনস্ট্রুমেন্ট অ্যাক্টের কোন সেকশনে দেখানো হয়? এনিওয়ান? শবনম পারবেন? লাস্ট ক্লাসে কিন্তু সুন্দর করে পিডিএফ দিয়েছি, ওখানে একদম টেবিল করে দেওয়া ছিল। পারিজাত পারবেন না, না? এই সেকশন গুলা কিন্তু পরীক্ষায় আসবে। সেকশন 6, হাউ মেনি পার্টিজ আর ইনভলভড ইন এ চেক। কি কি? 3, ড্রয়ার, ড্রয়ি যে কিনা ব্যাংক, এবং পেই। আমরা এর আগে একটু ভুল পড়েছিলাম উল্টা, সেটা আমরা অলরেডি পিডিএফ এ কিন্তু আমি আপলোড করে দিয়েছি, এটা আপনারা দেখে নিয়েন। সো ড্রয়ার, ড্রয়ি এবং পেই, ঠিক আছে। ড্রয়ার হচ্ছে গিয়ে যে ক্রেতা মানে গ্রাহক, ড্রয় হচ্ছে গিয়ে ব্যাংক, এবং পেই হচ্ছে গিয়ে গ্রাহক যাকে পাঠাবে বা গ্রাহক নিজে হতে পারে। হু ইজ দ্য ড্রয়ার অফ এ চেক? দ্য পার্সন হু রাইটস অ্যান্ড সাইন্স দ্য চেক। চেক ওনার বলা হয় যাকে। হু ইজ দ্য ড্রয়ি অফ দ্য চেক? দ্য ব্যাংক অন হুইচ দ্য চেক ইজ ড্রন। ওকে, একটা সেকেন্ড, এটা একটু উঠাই। হু ইজ দ্য পেই? দ্য পার্সন টু হুম দ্য চেক ইজ পেয়েবল। কাকে দেওয়া হবে? পেই কে। হোয়াট ইজ আ বেয়ারার চেক? অনেক সময় আমরা দেখবেন যে অর বেয়ারার লেখা থাকে, মানে আপনি যাকে পেই দিয়েছেন সে বাদে, সে মনে করেন আজ থেকে মারা গেছে, তখন ওই টাকাটা যদি অন্য কাউকে দিতে হয়, তখন তাকে বেয়ারার বলে, যে চেকটা বেয়ার করে। এ চেক পেয়েবল টু হুএভার প্রেজেন্টস ইট, যে প্রেজেন্ট করে ক্যাশ কাউন্টারে, তাকে বেয়ারার বলে। হোয়াট ইজ অ্যান অর্ডার চেক? ভেরি ইম্পর্টেন্ট। এ চেক পেয়েবল টু স্পেসিফাইড পার্সন টু হিজ অর হার অর্ডার, মানে এরই দিতে হবে, এটা আমার অর্ডার ছাড়া যাতে কোনোখানে না যায়, দ্যাট ইজ কল্ড অর্ডার চেক। অনেক সময় আমরা লোনের ক্ষেত্রে এটা নিই, যে পেয়েবল টু সোনালী ব্যাংক, 100% অন্য কেউ নিতে পারবে না। যদি আপনি ডিফল্ট করেন লোনটা, আপনার সকল টাকা আমরা এই পেয়েবল টু সোনালী ব্যাংক। হোয়াট ইজ আ ক্রসড চেক? A check that must be deposited into a bank account and cannot normally be encashed directly over the counter. It means চেকের উপরে ডাবল দাগ দিলে সেটাকে ক্রসড চেক বলে। এর মানে হচ্ছে গিয়ে এই চেকের টাকা কখনোই ক্যাশ করতে পারবেন না, সেটা কোনো ব্যাংক অ্যাকাউন্টে ট্রান্সফার করতে হবে। আই রিপিট, ক্রস চেক হচ্ছে গিয়ে ব্যাংক অ্যাকাউন্টে ট্রান্সফার করতে হবে, কোনো হাতে ক্যাশ দেওয়া যাবে না। ট্রান্সফার চেক বলে এটাকে অ্যাকচুয়ালি। হোয়াট ইজ এ জেনারেল ক্রসিং? ক্রসিং এর আবার কিছু নিয়ম আছে, ছবি হইলে ভালো হইতো, সমস্যা নেই, এটা আপনারা দেখে দিবেন। যে এ ক্রসিং কনসিস্টিং অফ টু প্যারালাল ট্রান্সভার্স লাইন অন দ্য ফ্যাক্ট ফেস অফ দ্য চেক, ঠিক আছে। জেনারেল ক্রসিং আমি আপনাকে দেখাই। এই মনে করেন এটা যদি একটা চেক হয়, এই ক্রসিং কনসিস্ট অফ টু প্যারালাল ট্রান্সভার্স লাইনস, এই যে এটাকে, এইটা হচ্ছে গিয়ে জেনারেল ক্রসিং। What is a special crossing? A crossing where the name of a specific bank is written between the two parallel lines. এই জায়গায় লেখা থাকবে মনে করেন এনবিএল, এই প্যারালাল লাইনের ভিতরে থাকবে এনবিএল, ঠিক আছে, মানে ন্যাশনাল ব্যাংক লিমিটেড।
মানে ওইখানেই এনবিএল এর এটা ক্রস চেক, অন্য কেউ না। হোয়াট ইজ অ্যান অ্যাকাউন্ট পে চেক? এই সেম, সবই একই। এ চেক হুজ প্রসিডস আর ক্রেডিট অনলি টু দ্য অ্যাকাউন্ট টু দ্য নেমড পেই। অ্যাকাউন্ট মানে হচ্ছে কি, এখানে পেই থাকবে, পে টু থাকবে লেখা, দেখবেন পে টু লেখা, এখানে একটা নাম থাকবে। এখানে যদি কারো নাম থাকে সেটাকেই অ্যাকাউন্টে ট্রান্সফার করতে বললে একেই ট্রান্সফার করতে পারবেন, এছাড়া আর কাউকে ট্রান্সফার করতে পারবেন না। তার মানে এই অ্যাকাউন্টের পেই হচ্ছে কি ওই স্পেসিফাইড পার্সন অর প্রতিষ্ঠান। ঠিক আছে। what does not negotiable crossing mean? It means the transferee cannot obtain a better title than the transferor. Cannot better title মানে হচ্ছে গিয়ে not negotiable মানে কি? What is negotiable? Negotiable মানে হচ্ছে গিয়ে এই যে আপনাকে একটা টাকা লিখে দিল, মনে করেন 10,000, এর কমও পাবেন না, এর বেশিও পাবেন না, নেগোশিয়েট করা যাবে না। যা লেখা থাকবে এই ক্রসিং এ সেটাই আপনি পেতে পারবেন, মানে দিয়ে পাবেন, এর কম বেশি পাবেন না। তো ট্রান্সফারই মনে, যে ট্রান্সফার করবে সে ক্যান নট অবটেন এ বেটার, মানে এর বেশি সে টাকা আপনাকে দিবে না। টাইটেল মানে মানে টাকা কম দিব, মানে টাকা যেটা লেখা থাকবে সেটা ছাড়া ও কেউ দিবে না। মনে করেন 20,000 থাকলে 20,000ই, 20,000 কেটে 10,000 লিখলাম হবে না, সাইন দিলেও হবে না। তখন এটা নট নেগোশিয়েবল, মানে এটাই যে আপনি যে যা লেখা থাকবে সেটা কেটে যদি ছোট বা বড় করেন, বেশি বা কম করেন, তাহলে সেইটা হবে না, সেটা নট নেগোশিয়েবল হবে না, তখন সেটা নেগোশিয়েবল হয়ে যাবে। হোয়াট ইজ অ্যান এন্ডোর্সমেন্ট? যেটা আমরা লাস্ট ক্লাসে পড়েছি, দ্য সিগনেচার অফ দ্য হোল্ডার অন দ্য ব্যাক অফ এ চেক ফর দ্য পারপাস অফ ট্রান্সফারিং ইট। পিছে সাইন করাকেই এন্ডোর্সমেন্ট বলে। নেম টু মেথডস অফ নেগোশিয়েটিং উইথ চেক। আচ্ছা, নট নেগোশিয়েবল তো আমরা পড়লাম যে চেক যা লেখা থাকবে সেটা নেগোশিয়েট করা যাবে না, কিন্তু চেককে নেগোশিয়েটও করা যায়, কারণ এটা নেগোশিয়েবল ইনস্ট্রুমেন্ট অ্যাক্ট অনুযায়ী এটা একটা পার্ট অফ এনআই। তাহলে এনআই এর অনুযায়ী, মানে নেগোশিয়েবল ইনস্ট্রুমেন্ট অনুযায়ী দুইটা মেথড কি কি? এক, বাই ডেলিভারি, দুই হচ্ছে বাই এন্ডোর্সমেন্ট অ্যান্ড ডেলিভারি। এগুলো আপনার পড়ার দরকার নেই, এগুলো কোনো কখনো আসবেও না, জাস্ট মনে রাখেন যে এই দুইটা দিয়ে আমরা নেগোশিয়েট করতে পারি একটা চেক। যেমন এন্ডোর্সমেন্ট, এটা বলি এন্ডোর্সমেন্ট অ্যান্ড ডেলিভারি মানে দিয়ে দাও। অনেক সময় সে সাইন মিলে না, অনেক সময় একটু কাটাকাটি হয়, ডেট একটু সমস্যা হয়, একটু সাইনটা এদিক ওদিক হয়, তখন ম্যানেজার স্যার বা যারা এই যে ক্যাশে থাকে তারা কি বলে, আচ্ছা দিয়ে দাও, তার মানে কি আমি নেগোশিয়েট করলাম, ওকে ডান ডান ইট, ডেলিভারি দাও। এটা হচ্ছে বাই ডেলিভারি। আরেকটা হচ্ছে লেখছে 5,000 কিন্তু অঙ্কে লেখছে 2,000, এটা কি করব? তখন এন্ডোর্সমেন্ট মানে একটা সাইন দিয়ে কেটে ওইটা যে করা, এরপরে ডেলিভারি দেওয়া, এবং 100% সেটা গ্রাহক হইতে হবে, দ্যাট ইজ কল্ড বাই এন্ডোর্সমেন্ট অ্যান্ড ডেলিভারি। ওকে, আপনাকে আমাকে শুনতেছেন ভাই? জি ভাইয়া। ওকে, সো হোয়াট ইজ এ স্টেল চেক বলেন তো কেউ? এনিওয়ান? স্টেল চেক কি? শবনম মুস্তারি, আপনি আছেন? ও আজকে টেনশন আছে, ও ব্রাজিল করে তো। তাসনিয়া, আপনি বলেন স্টেল মানে কি? এটার এই যে ভোকাবুলারি কি স্টেল মানে? কি রে ভাই, আপনারা কি ঘুমাচ্ছেন কিনা? পারিজাত কই? স্যার, যেটা মেয়াদ শেষ হয়ে যায় এমন একটা চেক। মেয়াদ? স্যার, এটা হচ্ছে ডেট এক্সপায়ার হয়ে যাচ্ছে। ডেট এক্সপায়ার্ড চেক বলা যায়, ভেরি গুড। এক্সপায়ার্ড মানে হচ্ছে কি মেয়াদ উত্তীর্ণ চেক। আরেকটা নাম আছে স্টেলের, স্টেলের নাম হচ্ছে কি আরেকটা বাসি চেক। সো হোয়াট ইজ ও বাসি চেক? আচ্ছা, বাসি চেক কি ভাই? মনে করেন এটা ভালো যে, ছিল। মনে পান্তা ভাত। করেন বাসি একটা চেকের মেয়াদ 6 মাস থাকে, এর পরের দিন যদি আসে তাহলে সেটা স্টেল চেক বলে। এখানে সুন্দর করে দেওয়াই আছে ওই, এ চেক প্রেজেন্টেড আফটার 6 months from its date unless a different validity period is prescribed by law. No, as per regulation of Bangladesh Bank, কোনো চেক যদি 6 মাসের একদিন পরেও প্রেজেন্ট করা হয় তাহলে সেটাকে স্টেল চেক বা বাসি চেক বলে, বিকজ দ্যাট এটা এক্সপায়ার্ড। অনেক সময় আমার কাছে, আমি তো ম্যানেজার, অনেক গ্রাহক আসে, প্রতিদিন 200 গ্রাহক তো আমার কাছে আসবেই।
এই কথা বলতে বলতে মনে করেন পিঠের মেরুদণ্ড ব্যথা হয়ে যায়। তো মানে উঠতে পারি না আমি। সকাল 10টা থেকে আমি একদিন রাত না মানে দুপুর 2টা পর্যন্ত টানা আমি কথা বলছি, আমার খাওয়া দাওয়া সব শেষ বাদ। তো কি হয়, মনে করেন একজন লিখে আনছে আজকে, মনে করেন কয় তারিখ, 5 জুলাই। একজন লিখে আনছে 5 জুন, আইসা বলে স্যার 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 ভুল হয়ে গেছে স্যার, এটা দিয়ে দেন না। আমি বলি ভাই রিল্যাক্স, 5 জুন হইলেও এটা দেওয়া যাবে, কারণ 6 মাস মেয়াদ। তখন ওনারা এটা জেনে অনেক খুশি হয়। অনেকে জানেই না এটা। কিন্তু আবার অনেকে কি করে, 5 আগস্ট নিয়ে আসে, তখন কি হবে বলেন? ওটাকে বলা পোস্ট ডেটেড চেক। এটা কখনোই ব্যাংকে হবে না। ব্যাংকে কারেন্ট ডেটের পরের চেক কোনোদিন কি অনার বা পাস করা হবে না বা যায় না। তার মানে পরে আপনি দিতে পারবেন না, সেটা কেটে তখন আবার সাইন করতে হবে। এমন অনেক আছে যে স্যার আমার মায়ের চেক দিয়ে দেন না স্যার, ডেটও মিলে না, সাইনও মিলে না, স্যার প্লিজ দিয়ে দেন না স্যার, না দিলে বলে আপনি এরকম ম্যানেজার কেন স্যার, সব নিয়ম কানুন দিয়ে করেন। এই যে আজকে আজকে একজন আসছে প্রিন্সিপাল, সে বলতেছে স্টেটমেন্ট লাগবে। ঠিক আছে, স্টেটমেন্ট দিতে গিয়ে দেখি এটা জয়েন্ট অ্যাকাউন্ট। হুম। আহ, ইয়ে যে মেম্বার এবং ওনার জয়েন্ট অ্যাকাউন্ট। তাই বললাম এটা তো দুইজনের যেহেতু অ্যাকাউন্ট, আপনি একা বললে হবে না, দুজনে একটা অ্যাপ্লিকেশন লাগবে। বাস, সে তো চেতে গেছে। সে বিএমপির অমুককে ডাকতেছে, তমুককে ডাকতেছে, অনেক ভিড় করে ফেলতেছে। তো আমি বললাম যে বল, আমার আবার ডিএমডি কে বলতেছে যে ডিএমডি কাছে নালিশ করবো আপনারা, আমি করেন। আমাকে যদি ডিএমডি বলে যে আমি রং, তাহলে আমি চাকরি পরের দিনই ছেড়ে দিব। তো ওখানে যত গণমান্য ব্যক্তি ছিল, কেউ কিন্তু আমাকে আপনার রং করতে পারে নাই, কারণ আমি অ্যাজ পার রুলে কাজ করি। দুইজনের চেকে, দুইজনের অ্যাকাউন্টে 100%, দুইজনের মতামতের অনুযায়ী চেক দেওয়া যাবে, চেক পাস করা যাবে, মানে সাইনের মাধ্যমে, অথবা স্টেটমেন্ট দেওয়া যাবে। ঠিক আছে, এগুলো হচ্ছে কি ব্যাংকিং এক্সপিরিয়েন্স। আস্তে আপনারা যেদিন ব্যাংকার হবেন তখন শিখবেন। অনেক থ্রেট আসবে। আমার তো মনে করেন এই বছর আমার মিনিমাম 20টা থ্রেট আসছে ফোনে। এই যে ওই দিনই একটা থ্রেট আসছে যে আপনি তো অনেক ম্যানেজার, আমাদের দিকে খেয়াল রাখেন। তো খেয়াল রাখবো। আমি বলছি, আচ্ছা ঠিক আছে খেয়াল রাখবো, আপনারা আমার দিকে খেয়াল রাখেন। তো খেয়াল রাখা মানে হচ্ছে কি টাকা পয়সা চাঁদাবাজি এই। তো ব্যাংকের ম্যানেজারদের অনেক বড় লোক ভাবে সবাই। আমরা হয়তো অনেক সময় টাকার উপর বসে থাকি, তো এই জন্য। তা এটা যে আমাদের টাকা না, কাস্টমারের টাকা, সেটা কিন্তু বুঝে না অনেক। আর সোনালী ব্যাংকের ম্যানেজাররা সবচেয়ে বেশি রিস্ক লেভেলে থাকে, সবচেয়ে বেশি থ্রেটের উপর থাকে এরা, বুঝছেন? ওকে, সো হোয়াট ইজ স্টেল চেক আমরা বুঝলাম। এটা মনে রাখেন, আফটার 6 মান্থ দিস ইজ দ্য মেইন টার্নিং পয়েন্ট, মাইন্ড ইট। হোয়াট ইজ দ্য পোস্ট ভাইয়া, ডেট? তার মানে কি আমি আজকে যে চেকটা সাইন করবো এটা 6 মাস পর্যন্ত যে কোনো দিন টাকা তুলতে পারবো এমন? ইয়েস, এক্স্যাক্টলি। মানে আজকে 5 জুলাই না, আপনি 5 নভেম্বর পর্যন্ত তুলতে পারবেন। সরি, 5 জানুয়ারি, সরি কত, আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, 5 জানুয়ারিতে আপনি গিয়ে টাকা তুলতে পারবেন আজকে সাইন দিলে। আচ্ছা, এই যে হোয়াট ইজ পোস্ট ডেটের চেক অলরেডি আপনারা দেখেছেন। প্রি ডেট মানে হচ্ছে গিয়ে ওই পিছের ডেট, আর পোস্ট ডেট মানে সামনে। এ চেক বেয়ারিং এ ফিউচার ডেট উইচ ইজ পেয়েবল অনলি অন অর আফটার দ্যাট ডেট। মানে কি, ফিউচার ডেট মানে ওইটার পরেই দিতে পারবেন, এর আগে দিতে পারবেন না। মেনশন 4 কমন রিজনস ফর ডিসঅনার অফ এ চেক। ডিসঅনার মানে পাস করা যাবে না ভাই, এই চেক হবে না, সেটাকে বলা ডিসঅনার। আর চেকের বানান দেখেন, CHEQUE, নট CHEECK। CHECK এটা না কিন্তু। সো এই চেক মানে হচ্ছে গিয়ে ব্যাংকের চেক। 4টা কমন রিজন কি? ইনসাফিসিয়েন্ট ফান্ড থাকলে হবে না, সিগনেচার মিসম্যাচ থাকলে হবে না, ম্যাটেরিয়াল অল্টারনেশন মানে কি, একটু ঘষা মাজা হয়েছে, হবে না, পেমেন্ট স্টপ বাই দ্য ড্রয়ার। হু ইজ ড্রয়ার? ড্রয়ার ইজ দ্য অ্যাকাউন্ট হোল্ডার। সে বলছে এই ওরা দিয়েন না, আমি ওর কাছে ও আমার আমার যে ছিনতাই করে নিয়ে গেছে, অথবা কোনোভাবে জোর করে নিয়ে গেছে, ওকে স্টপ করেনি পেমেন্টটা। এই 4টা কারণে আপনি চেককে ডিসঅনার করতে পারবেন। হোয়াট ইজ আ ম্যাটেরিয়াল অল্টারনেশন? যেটা মাত্র বললাম, অ্যান আনঅথরাইজড চেঞ্জ টু ম্যাটেরিয়াল পার্ট অফ আ চেকস। যেমন ডেটে ঘষা মাজা করা, ওই যে স্টেল হয়ে গেছে একটু, 1 রে 2 বানাই দিলাম। অ্যামাউন্টে ঘষা মাজা করা, 1,000-এ 10,000 বানাই দিলাম। পেই হচ্ছে কি একজন আসছে আরেকজন, এরকম। উইচ মে রেন্ডার ইট ইনভ্যালিড আনলেস প্রপারলি অথেন্টিকেটেড। সোজা কথা,
আপনার ম্যাটেরিয়াল অল্টারনেট করলে ডেট অ্যামাউন্ট পেই বা যে কোনো সাইন কিছুতে করলেই সেটা ম্যাটেরিয়াল অল্টারনেশন। হোয়াট ইজ ট্রানকেটেড বা অনেকে ট্রুনকেটেড বলে বা ট্রানকেটেডই অনেক অ্যাপ্রোপ্রিয়েট, ট্রানকেটেড চেক। So what is truncated check? A physical check converted into an electronic image during the clearing process, eliminating the need to move the original paper check between banks. সোজা কথা, আপনি আমার ব্যাংকে কালকে সকাল 10টায় আসছেন ডাচ বাংলার চেক নিয়ে, যে স্যার এটা আমি আমার এই সোনালী ব্যাংকে অ্যাকাউন্টে ধরাইতে চাই, মানে অ্যাকাউন্টে টাকাটা আনতে চাই, কত টাকা, 20 লাখ দেন। তখন আমি একটা ক্লিয়ারিং প্রসেস একটা মেশিনের ভিতরে ঢুকাবো। এই মেশিনটাকে বলা হয় ক্লিয়ারিং মেশিন। এই মেশিনটা একটা ওয়ান কাইন্ড অফ স্ক্যানার। এখানে যখন চেকটা ঢুকাবো, চেকটা ঘুরে আবার আমার কাছে আসবে, তখন আমার মনিটরে একটা চেকের ছবি চলে আসবে। এইটাকে বলা হয় ট্রানকেটেড চেক। সোজা কথা, ক্লিয়ারিং চেককে ট্রানকেটেড চেক বলে, ঠিক আছে? এগুলো কিন্তু খুবই খুঁটিনাটি, এগুলো যদি পরীক্ষা আসে 100% পারতে হবে কিন্তু। তখন আমরা এই চেকটাকে ধরাই, ধরানোর পরে বিকাল 2টা 3টা 5টা যখনই হয়, এটা একটা রেজাল্ট আসে যে এটা পাস হয়েছে, হ্যাঁ ডাচ বাংলা থেকে ছেড়ে দিছে, অথবা ডাচ বাংলা টাকা নাই বা ওনার অ্যাকাউন্টে টাকা নাই। এই কিছু বোনাস এমসিকিউস রিলেটেড টু চেক, ভেরি ইম্পর্টেন্ট, সবাই একটু মনোযোগ দেন। সেটা হচ্ছে গিয়ে এক, হুইচ চেক ইজ পেয়েবল ইমিডিয়েটলি, চেক পেয়েবল অন ডিমান্ড। সোজা কথা, আহ, একটা জিনিস আছে সেটাকে বলা হয় হচ্ছে গিয়ে, ওই যে আমরা গত ক্লাসে মনে হয় পড়েছি, ডিউ ডিলিজেন্স, ঠিক আছে? ডিউ কাস্টমার ডিউ ডিলিজেন্স যদি ফুলফিল হয়, হোয়াট ইজ ডিউ ডিলিজেন্স স্যার? ডিউ ডিলিজেন্স ইজ তার তারিখ ঠিক আছে, তার সাইন ঠিক আছে, তার সাথে ফোনে কথা বলছেন কারণ সে বেয়ারার পাঠাইছে, অথবা তার অ্যামাউন্ট ঠিক আছে, অ্যামাউন্টের সাথে ওয়ার্ড মিলেছে, সব যদি ওকে থাকে, পেয়েবল অন ডিমান্ড। সে ডিমান্ড করেছে, আপনি পে করতে বাধ্য, বিকজ ইটস আ নেগোশিয়েবল ইনস্ট্রুমেন্ট, ঠিক আছে? এটা 100% আপনাকে পে করতে হবে। ক্যান a check be payable on demand? Yes, of course. Which bank acts as the drawee bank? The bank on which the check is drawn. যেখানে চেকটা প্লেস করা হয় সেই ঘরটাকে বলা হয় ব্যাংক, এই ব্যাংককে বলা হয় ড্রয়ি। Which check can be transferred by delivery only? Bearer check. Transferred by delivery only কি? Bearer check. Which check requires endorsement before transfer? Order check. এটাকে এন্ডোর্সমেন্ট করতে হবে যে হ্যাঁ ওনাকেই দিতে হবে, এরপর আপনি একটা সাইন দিতে হবে পিছে, সো দ্যাট ইজ অর্ডার চেক। ওকে, তো আমরা অ্যাট এ গ্লেন্স একটু আমরা দেখি। চেক ডিফাইন্ড ইন সেকশন 6, পার্টিজ ইন চেক 3। ড্রয়ার হচ্ছে কি অ্যাকাউন্ট হোল্ডার ইস্যুইং দ্য চেক, ড্রয় হচ্ছে কি ব্যাংক, পে হচ্ছে কি রিসিভার অফ পেমেন্ট, পেয়েবল হচ্ছে কি অন ডিমান্ড, জেনারেল ক্রসিং টু প্যারালাল লাইন্স, স্পেশাল ক্রসিং নেম অফ আ ব্যাংক, এইরকম একটা সিল আছে। অ্যাকাউন্ট পে হচ্ছে পেয়েবল অনলি টু দ্য নেমড পেইজ অ্যাকাউন্ট, যেখানে পেইতে যার নাম থাকবে শুধু তাকে দিতে হবে। নট নেগোশিয়েবল হচ্ছে নো বেটার টাইটেল দ্যান দ্য ট্রান্সফারার, মানে যেইটা দেওয়া আছে সেটার থেকে কোনো বেটার টাইটেল নাই, একেই দিতে হবে। স্টেল চেক মানে প্রেজেন্টেড আফটার 6 মান্থস, এই যে স্টার চিহ্ন দিছি এটা ইম্পর্টেন্ট। পোস্ট ডেটেড চেক, ফিউচার ডেট। ট্রানকেটেড চেক, ইলেকট্রনিক ইমেজ ইউজড ফর ক্লিয়ারিং। ক্লিয়ার? আমরা টোটাল এই একটা ছক পড়লে আপনার পুরো স্লাইড শেষ। ওকে, আসেন আমরা একটু কিছু পড়ি, আমাদের যদিও সময় কম। লেটার অফ ইনডেমনিটি আমরা ব্যাংকের ভাষায় বলি লই। সো হোয়াট ইজ লই? এ লেটার অফ ইনডেমনিটি হচ্ছে কি ইজ আ লিগ্যাল আন্ডারটেকিং। আপনার 300 টাকা স্ট্যাম্পে একটা আন্ডারটেকিং নেওয়া হবে আপনার থেকে, যে আপনি যে কোনো ধরনের লস, যে কোনো ধরনের লস, ড্যামেজ আর লিগ্যাল লায়াবিলিটি আপনি কম্পেনসেট করতেছেন। যেমন কারো চেক বই হারায় গেল, স্যার আমি চেক বই হারাই বলছি, যান এবারে একটা জিডি করে নিয়ে আসেন, আর লেটার অফ ইনডেমনিটিতে 120 টাকা দিয়ে সাইন করে নেন। কেন স্যার? কারণ আপনার এই চেক আপনি কোনো খুনে ইউজ করেন নাই, বা এটা হারায় গেছে, এটার মাধ্যমে কোনো কারো ক্ষতি হবে না, ইন ফিউচার কোনো লিগ্যাল অ্যাকশন যাবে না, এই জন্য এই ইনডেমনিটিটা দেওয়া হচ্ছে। এক্স্যাক্টলি এটাই। ব্যাংকে কিভাবে ইউজ হয়? লস্ট ফিক্সড ডিপোজিট রিসিপ্ট বললাম না, এই চেক, এফডিআর, লস্ট চেক বুক, লস্ট পে অর্ডার বা ডিমান্ড ড্রাফট, ইম্পর্টেন্ট ডকুমেন্টস রিসিভড উইদাউট দ্য অরিজিনাল বিল অফ ল্যাডিং। বিল অফ ল্যাডিং হচ্ছে গিয়ে ফরেন এক্সচেঞ্জ একটা টার্ম, আমরা আগামী ক্লাসে পড়বো। কি পয়েন্টস দেখি আসেন। প্রোটেক্টস দ্য ব্যাংক ফ্রম ফিউচার ক্লেইমস, পরে যে কোনো ধরনের ক্লেম থেকে ব্যাংকে এটা বাঁচায়।
এক্সিকিউটেড অন নন জুডিশিয়াল স্ট্যাম্প, যেটা আমি বললাম আপনাদের 300 টাকার নন জুডিশিয়াল স্ট্যাম্পে এটা করতে হবে, ওয়্যার অ্যাপ্লিকেবল। মে রিকোয়ার 300 টাকা না 100 টাকা, ইনডেমনিটি 100 টাকা লাগে, ভ্যাট 120 বা 115। মে রিকোয়ার গ্যারান্টার্স ডিপেন্ডিং অন দ্য ব্যাংকস পলিসি, রাইট। গ্যারান্টার মানে উনি যে এই কাজটা করতেছে ওনার আরো একজন পরিচিত ব্যাংক হোল্ডার আমাদেরই সাইন দিতে হবে। আজকে আমি লেটার অফ ইনডেমনিটি দুইজনকে দিয়েছি, দুইজনই চেক হারায় ফেলছে, তখন বলছে আপনি আরেকজনকে নিয়ে আসেন যে সাইন করবে যে হ্যাঁ আমি দেখলাম যে উনি এই কাজটা করছে। এইটাই কিন্তু লেটার অফ ইনডেমনিটি, ভেরি ইজি, এটা কিন্তু আসলে পারতে হবে। গার্নিশি অর্ডার, হোয়াট ইজ গার্নিশমেন্ট অর্ডার? A garnish order is a court order, সোজা কথা, directing a bank to freeze or pay money from a customer's account to satisfy a debt owed by the customer. Judgmental debtor মানে হচ্ছে গিয়ে আমি আল্লাহ মাফ করুক আজকে মারা গেছে, এখন গার্নিশ অর্ডার মানে কোর্ট আমাকে বলবে তার অ্যাকাউন্টের যে টাকা সেটা কাস্টমারের অ্যাকাউন্টে হয়, আহ, মানে কাস্টমার অ্যাকাউন্ট আগে ফ্রিজ, মানে আমার অ্যাকাউন্ট কি করবে এখন, ফ্রিজ করবে না, কার অর্ডারে করবে, কে বলবে আমার অ্যাকাউন্টকে ফ্রিজ করতে, আমি ছাড়া, আমি তো মারাই গেছি, তখন কোর্ট বলবো ওর অ্যাকাউন্ট ফ্রিজ করো। অথবা ও যদি কোনো টাকা পায় পে মানি এই আমার অ্যাকাউন্ট থেকে, যারা পাওনাদার তাদের, বা ডেট ওউড বাই দ্য কাস্টমার, আমার থেকে যারা পায় তাদেরকে এই অ্যাকাউন্ট থেকে দিয়ে দেওয়া হোক। তখন আমার ওয়াইফ যদি বলে না না আমি পুরো টাকা নিয়ে নিব, হবে না, কারণ আপনার যে হাজবেন্ড, যেমন আমি মারা গেলে আল্লাহ মাফ করুক আমার হচ্ছে কি 1,35,00,000 টাকার লোন আছে এখন রাইট নাও। 1,35,00,000 টাকা আর মধ্যে যদিও হাউস বিল্ডিং লোন, যে লোনটা, এই লোনটা আমি মারা গেলে টোটালি মাফ হয়ে যাবে, তাও আমি ধরলাম যে এরপরে এই লোনের টাকাটা আমি না দিয়ে মারা গেলাম, তাহলে এই লোনের টাকাটা দিতে হবে না। তখন মনে করেন আমার অ্যাকাউন্টে 50-60 লাখ টাকা আছে ফার্স্টে, তখন কোর্ট বলবে, তখন ব্যাংক গার্নিশ অর্ডার নিয়ে আসবে যে হ্যাঁ ওনার টাকা দিয়ে আগে আমাদের লোনটা ক্লোজ করার, ওনার ফার্স্ট ফ্যামিলিকে পরে দেন। দ্যাট ইজ, ওই সময় গার্নিশ অর্ডারটা আপনার ইম্পর্টেন্ট লাগবেই। ঠিক আছে, আচ্ছা এটা ইউজেস দেখি আসেন। পার্টিস কে কে, জাজমেন্টের ক্রেডিটর, জাজমেন্টের ডেবিটর, মানে ক্রেডিট হচ্ছে আমার বউ, ডেবিটর মানে হচ্ছে গিয়ে পাওনাদাররা। গার্নিশি ব্যাংকও পেতে পারে, এই যে হাউস বিল্ডিং। ইম্পর্টেন্ট পয়েন্টস, ইস্যুড অনলি বাই এ কম্পিটেন্ট কোর্ট, কোর্ট হতে হবে একদম ওই রকম কোর্ট, আলতু ফালতু না। দ্য ব্যাংক মাস্ট কমপ্লাই উইথ দ্য কোর্টস অর্ডার, 100% কোর্ট যা করবে, কারণ এটা মহামান্য কোর্ট, কোর্টকে কিন্তু বলা হয় মহামান্য, যা বলবে এটা করতেই হবে ব্যাংকে। ইউজুয়ালি অ্যাপ্লাইজ টু দ্য অ্যাভেলেবল ব্যালেন্স ইন দ্য অ্যাকাউন্ট, যদি আমার অ্যাকাউন্টে টাকাই না থাকে তাহলে তো হবে না, টাকা আছে তাড়াতাড়ি ফ্রিজ করো। কেমনে ফ্রিজ করলো তুমি আমার অ্যাকাউন্ট, উইদাউট মাই পারমিশন, কোর্ট অর্ডারের মাধ্যমে। স্টেজেস হচ্ছে গিয়ে অর্ডার নিশি, টেম্পোরারি অর্ডার, দ্য ব্যাংক ইজ আস্কড নট টু রিলিজ দ্য মানি, এটা হচ্ছে গিয়ে আপনি বলতে পারেন স্যার আমি আজকে মারা গেছি, এখন যদি আমার অ্যাকাউন্টে টাকা নিতে আসে আমার ওয়াইফ, হ্যাঁ হইতে পারে, তো আপনার ওয়াইফকে কি দিবেন না? আমাদের প্রথম কাজ হচ্ছে গিয়ে ডিসিজড অ্যাকাউন্ট বলে এগুলাকে, প্রথম কাজ হচ্ছে গিয়ে অ্যাকাউন্টটাকে হোল্ড করা বা ফ্রিজ করা, কেউ যাতে না নিতে পারে। দিস ইজ আওয়ার ফার্স্ট টাস্ক। এটাকে বলা অর্ডার নিশিট, টেম্পোরারি অর্ডার বাই, অর্ডার্ড বাই ম্যানেজার। দ্য ব্যাংক ইজ আস্কড নট টু রিলিজ দ্য মানি আনটিল দ্য হিয়ারিং, এই যে আমি আজকে ম্যানেজারই করতেছি, আল্লাহর রহমতে 1235 ব্রাঞ্চের মধ্যে আমি একজন ম্যানেজার, আমাদের এমপ্লয়ি কিন্তু অলমোস্ট 25 থেকে 30 হাজার হবে। তাহলে আমি 100%, স্পেশালি ওনারা আমাকে চুজ করেছে অ্যাজ এ ম্যানেজার, এমনি এমনি তার চুজ করে নাই। আমার অনেকেই মনে করে যে ম্যানেজারই কিন্তু অনেক, যে ভাবের একটা বিষয়, গিয়ে একটা রুমে বসবে, এসি ছাড়বে, নিজের একটা টেবিল, আসলে কিন্তু এরকম হওয়ার থেকেও এটার যে কি মানসিক টেনশন, একটা যে যে টার্গেট প্রেসার, একটা যে চ্যালেঞ্জ, অথবা আমি মনে করেন বসে আছি, গার্ড দুইটা, একটা এদিকে একটা ওদিক গেছে, এমন সময় ডাকাত আসলো, তো এটা লাইবিলিটি কে নিবে? সবার আগে তো ম্যানেজারে মারবে, কারণ ম্যানেজার আর ভোল্টের যে ক্যাশিয়ার আছে তাদের কাছেই চাবি থাকে। এছাড়া হচ্ছে গিয়ে মনে করেন আমাকে ইনস্ট্যান্ট অনেক অর্ডার বা অনেক সিদ্ধান্ত, ডিসিশন নিতে হয়। হঠাৎ করে দুইজন এসে বললো যে স্যার এখন কি করবো, মানে অনেক সময় এই যে ব্যাংক ল দিয়ে না, প্র্যাকটিস দিয়ে কাজ করে, যে আচ্ছা ঠিক আছে দিয়ে দেন, আমি কত এরকম সাইন করে দিয়ে দিই, আচ্ছা ঠিক আছে দিয়ে দেন, মানে আমার নিজের লাইবিলিটি নিয়ে করি। সো এই জিনিসগুলো কিন্তু ভেরি মাচ চ্যালেঞ্জিং। সো ম্যানেজারিং হচ্ছে কি অনেক চ্যালেঞ্জিং। অনেকে তো বলে যে আমার প্রমোশন লাগবে না, কিছু লাগবে না, সারা জীবন এক কোণা বসে থাকবো, আমার ম্যানেজারি তো জীবনও লাগবে না, কারণ সে ভয় পায়। ম্যানেজারই হচ্ছে কি যে আমি আজকে
উম, 1 বছর 7 মাস হিসেবে ম্যানেজার হিসেবে আছি। 1 বছর 7 মাসে আমি 4 কোটি টাকা লোন দিয়েছি আমার মাধ্যমে। তো এগুলা যদি একটা ডিফল্ট করে, একটা প্রবলেম হয়, একটা কাগজপত্রের ঝামেলা হয়, ধরবে কারে? কোন ম্যানেজার দিতে, তাকে ডাকা হোক। তো এই জন্য অনেকে ম্যানেজারই করতে চায় না। আচ্ছা, যাই হোক, আপনাদের ব্যাংকিং অনেক কথা বলতেছি। অর্ডার অ্যাবসলুট, হোয়াট ইজ অর্ডার অ্যাবসলুট? ফাইনাল অর্ডার ডিরেক্টিং দ্য ব্যাংক টু পে দ্য মানি টু দ্য জাজমেন্টেড ক্রেডিটর। ঠিক আছে, জাজমেন্টেড ক্রেডিটর হচ্ছে গিয়ে আপনার কোর্টকেই বলা হয়, যে কোর্ট ফাইনাল অর্ডার দিয়েছে ব্যাংকে যে এটা দেওয়া হোক। হু ইস্যুজ এ গার্নিশ অর্ডার? এ কোর্ট। স্টিয়ার, সাসপিসিয়াস ট্রানজেকশন রিপোর্ট, একজনের রেমিটেন্স আসে মনে করেন মাসে একবার, হঠাৎ দেখলেন কি পরের মাসে তার 3বার আসছে, তার মানে এটা সাসপিসিয়াস, নিশ্চয়ই সে অবৈধ উপায়ে টাকা বাংলাদেশে পাচার করতেছে। সো এসটিআর ইজ a report submitted by a bank to the সালাম Bangladesh। আলাইকুম স্যার, আমি একটু আপনার সাথে কথা বলতে চাই। হ্যাঁ বলেন, একটু কুইক বলেন, সময় নেই আমাদের। আমার একটা আমার একটা প্রশ্ন মাথায় আসছে, সেটা হচ্ছে যারা মানি লন্ডারিং করে এদের হুম, শাস্তি কি? অনেক ধরনের শাস্তি আছে। এই যে আপনি এখন যেটা পড়াইতেছেন, এটা যে যারা ধরেন অবৈধ মানি টাকা দেখে লন্ডারিং, না বৈধ করতেছে ব্যাংকের হ্যাঁ, মাধ্যমে, মানি লন্ডারিং এর প্রথম, এটা একটা ক্রাইম, ফিনান্সিয়াল ক্রাইম এটা লেখা আছে। তো হ্যাঁ, এদের শাস্তি কি? এদের প্রথম শাস্তি হচ্ছে গিয়ে মনে করেন এসটিআর এর মাধ্যমে যদি আমি কাউকে সন্দেহ করি, সাথে সাথে তাকে হ্যাঁ। রেখে পুলিশ ডেকে গ্রেপ্তার করাইতে হবে। এক, যদি সে আচ্ছা। নির্দোষ হয় তাহলে কিন্তু আমাকে কম্পেনসেট করতে হবে, হ্যাঁ। ক্ষতিপূরণ। তার মানে এই জন্য ভয় কেউ করেই আচ্ছা। না। এই জন্য ও। মানি লন্ডারিং প্রিভেন্ট হয় না। কারণ সবাই ভয় থাকে, কারে না কারে এসটিআর ধরমু, পরে দেখবো আমি রং, তা আমার ক্ষতিপূরণ দিবে কে? হ্যাঁ তাই না? স্যার, আসলে কি নোটের কাছে সবকিছু বন্ধ হয়ে যায়, নোট দিয়ে দিলে মুখ বন্ধ হয়ে যায়। এগুলা আগে হইতো, এখন হয় না। এখন সব ইয়াং জেনারেশন, এইসব নোট ফোট এগুলাতে আসলে কাজ হয় না, বুঝছেন? যাই হোক, NSTA is a report submitted by a bank to the Bangladesh Financial Intelligence Unit, মানে BFIU, when a transaction appears suspicious and may involve money laundering, terrorist financing, or another financial crime। ঠিক আছে, যেমন দাউদ ইব্রাহিমকে অ্যাক্টর অ্যাক্ট্রেসরা টাকা দিত, কেন? ওই যে টেররিস্ট ফিন্যান্সিং। ঠিক আছে, এটার জন্য। ওকে, এরপরে হচ্ছে গিয়ে এক্সাম্পলস, আনইউজুয়াল ক্যাশ ডিপোজিট যেটা বললাম, ট্রানজেকশন ইনকনসিস্টেন্ট উইথ দ্য কাস্টমার্স প্রোফাইল, মানে কাস্টমার প্রোফাইলে বলা হচ্ছে 5 লাখ টাকা মাসে সে লেনদেন করতে পারবে, ও মা, সে দেখি 50 লাখ 60 লাখ ধুমায় করতেছে, তার মানে নিশ্চয়ই হঠাৎ কোনো কাহিনী হয়েছে। ফ্রিকুয়েন্ট লার্জ ট্রান্সফার্স উইদাউট এ ক্লিয়ার পারপাস, লার্জ ট্রান্সফার করতেছে, 1 কোটি টাকা ট্রান্সফার করলো আরেকখানে কোনো পারপাস ছাড়া। এখন কথা হচ্ছে কি, আমার শুধু আমার ব্রাঞ্চে 20,000 কাস্টমার, কারটা দেখবো আমি বসে বসে? এই জন্য এই এসটিআর আসলে কেউ দেখেও না, হয়ও না। সাসপিসিয়াস রেমিটেন্স অ্যাক্টিভিটিস যেটা বললাম, কি পয়েন্টস হচ্ছে সাবমিটেড টু বিএফআইইউ নট টু দ্য পুলিশ। পুলিশে হচ্ছে গিয়ে বিএফআই তে দিবেন। ও হ্যাঁ, এখানে একটা ব্যাপার আছে, অনেক আগে বিএফআইইউ হওয়ার আগে ডাইরেক্ট পুলিশে গ্রেপ্তার করা হইতো, কিন্তু এরপরে ওই যে বললাম না, একটা প্রবলেম হয়, ক্ষতিপূরণ বা হ্যান ত্যান এগুলো হয়। এরপরে কি হলো, বাংলাদেশ ব্যাংক চিন্তা করলো যে না, এটাকে একটু অন্যভাবে সাজায়, তখন তারা একটা ইন্টেলিজেন্স ইউনিট বাই করলো। এরা কি করলো, বলবে না, কাস্টমার যে সন্দেহ করছে ব্যাংকে বলবে যে আপনি বলবেন না সে যে আপনি ধরছেন, আপনি তাকে কয়েকদিন আন্ডার অবজারভেশনে রাখবেন, তার অ্যাকাউন্ট চেক করবেন, আর আমাদের রিপোর্ট করবেন, আমরা এসে ধরবো। এই বিএফআই এর কাজ হচ্ছে এইটাই। Based on suspicion, regardless of the transaction amount, customers should not be informed that an STR, এই যে দেখছেন, that an STR has been filled, no tipping off, মানে এই তোরা কিন্তু ধরবো পুলিশ, ওরা কিন্তু এটাকে বলে টিপ দেওয়া, যে তোর নামে কিন্তু ইয়াতে যাচ্ছে, মানে কাউকে কিছু আপনি বলতে পারবেন না, একেবারে কনফিডেন্সিয়াল। ওকে, আরেকটা হচ্ছে সিটিআর, ক্যাশ ট্রানজেকশন রিপোর্ট। ইটস নাথিং, রিপোর্ট লার্জ ট্রানজেকশনস, ক্যাশ ট্রানজেকশনস দ্যাট ব্যাংকস আর রিকোয়ার্ড টু সাবমিট টু দ্য বিএফআইইউ, মানে কারা বেশি বড় বড় ট্রানজেকশন করছে তাদেরকে জাস্ট নজরদারিতে রাখার জন্য বিএফআইইউ তে একটা রিপোর্ট করতে হয়। কিন্তু বাংলাদেশ ব্যাংক একটা রুল করে দিছে যে এতে কাদের, বাংলাদেশ ব্যাংক থ্রেশহোল্ড মানে লিমিট করে দিয়েছে, যে যারা ক্যাশ ডিপোজিট অথবা উইথড্র করবে কত টাকা, অ্যাটলিস্ট 10 লাখ টাকা অর মোর ইন এ সিঙ্গেল ডে, ইন এ সিঙ্গেল অ্যাকাউন্ট,
তাদেরকে সিটিআর এ রিপোর্ট করতে হবে, মানে তাদের নামটা সিটিআর এ দিতে হবে, ঠিক আছে? তখন এটাকে সিটিআর বলে। ডিফারেন্স বিটুইন সিটিআর স্টেট আমরা অলরেডি বুঝেই গেছি ডিফারেন্সটা, সেটা কি? এসটি হচ্ছে সাসপিসিয়াস বেসড, এটা অ্যামাউন্ট বেসড, এনি অ্যামাউন্ট, থ্রেশহোল্ড বেসড 10 লাখ, আনইউজুয়াল অ্যাক্টিভিটি, লার্জ ক্যাশ ট্রানজাকশনস, find filled with suspicious, field even if not suspicious if threshold is met। সোজা কথা, সে সাসপেন্স হোক না হোক, সে ভালো মানুষ, 10 লাখ গেছে, সিটিআর রিপোর্ট করো। নস্ট্রো অ্যাকাউন্ট, নস্ট্রো অ্যাকাউন্ট কি? A nostro account is our account maintained with a foreign bank in a foreign currency, maintained with a foreign bank in the foreign currency, মানে আমাদের অ্যাকাউন্ট ফরেন ব্যাংক ফরেন কারেন্সিতে মেইনটেইন করাকে নস্ট্রো অ্যাকাউন্ট বলে। এক্সাম্পল, ইফ সোনালী ব্যাংক পিএলসি মেইনটেইনস এ ইউএসডি অ্যাকাউন্ট উইথ সিটি ব্যাংক, দ্যাট ইউএসডি অ্যাকাউন্ট ইজ সোনালী ব্যাংকস নস্ট্রো অ্যাকাউন্ট। ঠিক আছে, তার মানে আওয়ার অ্যাকাউন্ট মেইনটেইন উইথ এ ফরেন ব্যাংক, কার সাথে? সিটি ব্যাংক, সিআইটিআই, কিন্তু এটা সিআইটিওয়াই না, এটা সিআইটিআই ব্যাংক, এটা কিন্তু বিদেশি ব্যাংক। দ্যাট ইউএসডি অ্যাকাউন্ট ইন সোনালী ব্যাংকস নস্ট্রো অ্যাকাউন্ট। সোজা কথা, একটা ট্রিক হচ্ছে গিয়ে নস্ট্রো মানে আওয়ার মানি অ্যাব্রড, আমি আমার এখানে বৈশা আমার ইউএসডি তে ট্রান্সফার করতেছি টাকা। ভস্ট্র অ্যাকাউন্ট একেবারে উল্টা, এ ভস্ট্র অ্যাকাউন্ট ইজ ইয়োর অ্যাকাউন্ট মেইনটেইন বাই আস। কি? ইফ সিটি ব্যাংক মেইনটেইনস এ বিডিটি অ্যাকাউন্ট, এখন ফরেন ব্যাংক যদি আমার অ্যাকাউন্ট কোনোটা বিডিটি তে মেইনটেইন করে, ওইটা আমরা ইউএসডি তে মেইনটেইন করবো, এটা বিডিটি তে, উইথ সোনালী ব্যাংক পিএলসি, দেন সোনালী ব্যাংক ইট ইজ আ ভস্ট্র অ্যাকাউন্ট, ফর সোনালী ব্যাংক ইট ইজ এ ভস্ট্র অ্যাকাউন্ট। মেমোরিটি হচ্ছে ইয়োর মানি উইথ আস, ঠিক আছে? ওকে, নস্ট্রো ভস্ট্রো একটা পার্থক্য হচ্ছে গিয়ে, নস্ট্রো হচ্ছে আওয়ার অ্যাকাউন্ট উইথ এ ফরেন ব্যাংক, ফরেন ব্যাংকস অ্যাকাউন্ট উইথ আস, মেইনটেইনড অ্যাব্রোড, মেইনটেইনড ইন আওয়ার ব্যাংক, ফরেন কারেন্সি ইউজুয়ালি লোকাল কারেন্সি অফ দ্য মেইনটেইনিং ব্যাংক, এই ডিফারেন্স এইটাই। তো থ্যাংক ইউ সো মাচ। আমি আরো কিছু পড়াতে চাচ্ছিলাম, কিন্তু আমার এখন একটা মিটিং আছে মালিবাগে, আমি এজন্য আজকে আর বেশি পড়াতে পারলাম না। এটা যদিও বোনাস ক্লাস ছিল, ইনশাল্লাহ আমরা নেক্সট যখনই সুযোগ পাবো এরকম কিছু বোনাস ক্লাস আমি আপনাদের নিব। ওকে, সো থ্যাংক ইউ সো মাচ, বাই বাই।